আরে ভাই, লালটা খেল। এটা না খেলতে পারলে ওরা খেলে দেবে। পরের চান্সে ওদের পয়েন্ট হয়ে যাবে আর ওরা জিতে যাবে। আরে তোকে চিন্তা করতে হবে না, তুই শুধু আমাকে দেখ কিভাবে খেলি। ঠিক আছে, তুই যেভাবে পারিস খেল, কিন্তু এই ম্যাচটা জিততে চাই। 1000 টাকার বাজি, কিন্তু যদি হেরে যায় সাথে টাকা তো যাবেই, আর আমাদের সম্মান। আরে তুই বক বক না করে মাহিমকে খেলতে দে, তাকে তো খেলার সুযোগ করে দে। অপর পক্ষের টিমের মেম্বার মারুফ তাকে এই কথা বলল। মারুফের কথা শুনে হাবিব চুপ হয়ে গেল। একটা চায়ের দোকানে এই গল্পের হিরো মাহিম, সে এবং তার 3 বন্ধু মারুফ, রাজু আর হাবিব ক্যারাম খেলছে। হাবিব মাহিম এক দলে আর অপোজিশন সাইডে আছে মারুফ আর রাজু। মাহিম ক্যারামের রেড গুটি খেলে কভার দিতে দিতে, চলুন আপনাদের পরিচয় দিয়ে নি। গল্পের মেল ক্যারেক্টার মাহিম, তার পরিবারে মা বাবা আর তার ছোট্ট একটা বোন মায়া সাথে ঢাকা শহরের একটি ফ্ল্যাটে বসবাস করে। তার বাবা সাগর খান একজন ছোট্ট ব্যবসায়ী আর মা গৃহিণী। হুররে, সাব্বাস মাহিম, টাকাটা বেঁচে গেল, আমরা জিতে গেছি। এ রাজু, টাকাটা দে এবার। দেখলেন নায়ক কতটা পারদর্শী ক্যারাম খেলায়। আপনাদের পরিচয় দিতে দিতে গেম ওভার করে ফেলল এবং ম্যাচটা জিতে গেল। মারুফ এর রাজুর থেকে টাকা নিয়ে 4 জন মিলে পেট পুড়ে বিরিয়ানি খেলো। তারপর তারা রেস্টুরেন্ট থেকে বের হলো। শালা, আজকেও তোরা আমাদের হারিয়ে টাকাটা বেটে দিলি। এই শালা রাজুকে কত করে বলি যে মাহিমকে অপোজিট টিমে দিয়ে কখনো বাজি ধরবি না, তবু আমার কথা শুনে না। আরে আমি কি মাহিমকে ভয় পাই নাকি যে তার সাথে খেলবো না? এখন তোরা কথা অফ কর আর বাসায় ফেরা যাক। রাত 12টা বেজে গেল, আব্বু আজকেও রাগ করবে। হ্যাঁ, তাড়াতাড়ি চল, আমাকেও বকবে হয়তো। 4 বন্ধু নিজেদের বাইকে করে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। তারপর রোজ রোজ তোমার ছেলের জন্য এইভাবে জিকে থাকতে আর ভালো লাগে না। তোমার ছেলের ভালো হলো না, অমানুষ থেকে গেল, রোজ বাড়ি আসতে 12টা বাজিয়ে দেয়। আজ আসুক ওর একদিন কি আমার একদিন। রোজ রোজ তোমার রাগের কথা শুনতে আমার ভালো লাগে না। তোমার তো আর ছেলে না, কিছু খারাপ করলে মাহিম আমার ছেলে, কিন্তু ভালো কাজ হলেই সবার কাছে বলে বেড়ানো হয় আমার ছেলে এই করেছে ওই করেছে। থাক থাক, আর বলতে হবে না। তোমার গুণধর ছেলেকে আসতে দাও। নিজেদের মা বাবার কথা আড়ালে থেকে শুনল মাহিমের বোন মায়া। মায়া মাহিমের একদম ভক্ত। বাড়িতে যাই হোক না কেন, সেটা মাহিম বাইরে থাকলে তার কানে চলে যায় বা বাড়িতে আসার সাথে সাথে তার কানে চলে যায়। মায়া নিজের ফোন বের করে তার ভাইকে কল দিল। মাহিম গাড়ি চালিয়ে বাসায় আসতেছিল, এমন সময় তার বোনের ফোন পেয়ে কল রিসিভ করল। হ্যাঁ বুড়ি, কি বলবি তাড়াতাড়ি বল, আমি বাইক চালাচ্ছি। বাইরে থেকে কিছু আনতে হবে নাকি? না ভাইয়া, কিচ্ছু আনতে হবে না, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আর সাবধানে, বাড়িতে আজ আবার আব্বু আম্মুর ওপর রেগে আছে তোমার জন্য। হ্যাঁ বুড়ি, বুঝতে পেরেছি। আচ্ছা তুই ফোন রাখ, আমি চলে এসেছি প্রায়। আর দেখতে থাক তোর ভাইয়ের কারিশমা। মাহিম ফোন রেখে দিয়ে নিজেদের বিল্ডিংয়ের গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। বাইক পার্কিং করে সে লিফট দিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসলো আর কলিং বেল চাপ দিল। ওই যে তোমার গুণধর ছেলে চলে এসেছে, যাও গিয়ে দরজা খুলে দাও। সাগরের কথা শুনে মাহিমের মা মিলি এসে দরজা খুলে দিল। তখনই মাহিমের হাসি মুখ দেখতে পারল, কিন্তু হাসি দেখে মিলির মন করল না। মাহিম ভেতরে ঢুকতেই তার কান চেপে ধরল মিলি। আম্মু লাগছে, কান ছাড়ো। আমার কান তো বড় হয়ে হাতি মনে তো হয়ে যাবে, তখন আমাকে কেউ বিয়ে করবে না। তোর ফাজলামি রাখ আর বল, কবে তোর এমন দেরি করে বাসায় আসা বন্ধ হবে? রোজ রোজ তোর জন্য অপেক্ষা করতে করতে ভালো লাগে না। আর আর তোর বাবার সাথে রাগারাগি দেখাতেও ভালো লাগে না। উফ মা, তোমার একমাত্র ছেলের জন্য তুমি যদি একটু সমস্যা ফেস করতে না পারো তাহলে কি হয়? তোমার জন্য তোমার মা আমার সাথে ঝগড়া করবে, এটা কখনো হয় না। আর সোসাইটিতেও আমার সম্মান বলে একটা জিনিস আছে। আমার মনে হচ্ছে না এই সম্মান আমার বেশি দিন থাকবে। তুমি এই কথা বলছো কেন? তুই যা শুরু করেছিস তাতে তো এই কথা বলতেই হবে। রাস্তায় রাস্তায় বাদরামি করিস, ঝামেলা করে রাখিস, আবার অনেক রাত করে বাড়ি ফিরিস। ভদ্রলোকের বাড়ির ছেলে কখনো এত দেরি করে আসে না। আমি কি ইচ্ছে করে দেরিতে বাসায় আসি বাবা? বোনদের সাথে একটু গ্রুপ স্টাডি করি। কেরাম আর চায়ের দোকানে আমার সামনে মিথ্যে কথা বলা
দাঁড়া তোকে দেখাচ্ছি। এটা বলেই সাগর মাহিমকে মারতে আসলো, কিন্তু মাহিম তার মায়ের পেছনে এসে লুকালো। বেরিয়ে আয় তোর মায়ের পিছন থেকে, সাহস থাকলে আমার সামনে আয়, তোর একদিন কি আমার একদিন। বাবা তুমি আমাকে মারবে? আগে শোনো তো কেন দেরি হলো আমার। কেন দেরি হলো? আসলে আমরা আসতেছিলাম, এমন সময় আমাদের সামনে একটা বৃদ্ধের অ্যাক্সিডেন্ট হলো। তো আমি তোমার একমাত্র ছেলে, তোমার ছেলে হয়ে কিভাবে দাঁড়িয়ে থেকে দেখি বলো। তাড়াতাড়ি করে নিজের বাড়ি আসার চিন্তা বাদ দিয়ে আমরা তাকে হসপিটালে নিয়ে গেলাম। তুই যে কতটা সত্যি বলছিস সেটা আমি ভালো করে বুঝতে পারছি। মা তুমি অন্তত কিছু বলো। তুই নিজের রুমে যা, আর তুমি এত রাতে সিন ক্রিয়েট না করে রুমে গিয়ে ঘুমাও। আশেপাশের লোকজন কি বলবে? তোমার ছেলেকে বলে দাও আমার বাড়িতে থাকতে হলে এইসব চলবে না। এটা বলে সাগর নিজের রুমে চলে গেল, আর মিলি মাহিমকে ফ্রেশ হয়ে নিতে বলল, আর টেবিলে খাবার রাখা আছে সেটা খেয়ে নিতে বলল। কিন্তু মাহিম তো আগে থেকেই খেয়ে এসেছে, তাই তার মাকে বলল সেই খাওয়া দাওয়া করে এসেছে, তাই আর খাবে না। এটা বলে মাহিম নিজের রুমে চলে গেল। মিলি টেবিল গুছিয়ে ঘুমোতে চলে গেল। মাহিম নিজের রুমে গেলে কিছু সময় পর তার বোন তার রুমে আসলো। কিরে বুড়ি, না ঘুমিয়ে আমার রুমে আসলি যে? আসলে ভাইয়া, কাল আমার সকালে প্রাইভেট আছে, তাই যদি তুমি একটু আমাকে এগিয়ে দিয়ে আসতিস খুব ভালো হতো। তুই তো একলাই যেতে পারিস, অত সকালে আমাকে ডিস্টার্ব করতে চাচ্ছিস কেন? হঠাৎ মায়া কান্না করতে লাগলো। এটা দেখে তো মাহিম অবাক হয়ে গেল। এরপর মায়া এক এক করে সব ঘটনা বলল, যে সে সকালে পড়তে গেলে রাস্তায় কিছু বখাটে তাকে উত্ত্যক্ত করে। মাহিম তার বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা তুই চিন্তা করিস না, আমি কাল তোর সাথে যাব আর সব মিট করে দেব। এখন গিয়ে ঘুমা, অনেক রাত হয়ে গিয়েছে। মায়া মাহিমকে একটা চুমু দিয়ে নিজের রুমে চলে গেল, আর মাহিম ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ল। তারপর সকাল হয়ে গেছে, কিন্তু এখনো মাহিমের ঘুম থেকে ওঠার নামই নেই। এদিকে মায়া প্রচণ্ড বিরক্ত, কারণ তার ভাই আজ তার সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। কি হলো? তুই এত সকালে তোর ভাইকে ডাকছিস কেন? তুই জানিস না নাকি যে 12টা না বাজলে তোর ভাইয়ের সকাল হয় না? সেটা তো জানি, কিন্তু আজ ভাইয়া আমার সাথে যাবার কথা ছিল। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি যে আজ তোর ভাইয়ের সাথে যাবে? আরে না, ভাইয়া কি কাজ আছে বলে এই জন্য আমার সাথে যাবে। আচ্ছা তুই গিয়ে নাস্তা করে নে, আমি তোর ভাইয়াকে ডেকে দিচ্ছি। মায়া যেন হাঁফ ছেড়ে বাঁচল, তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেল। আর মিলি মাহিমকে ডাকতে লাগলো। কিছু সময় ডাকার পর মাহিম এসে দরজা খুলে দিল। কি হয়েছে মা, এত সকালে আমাকে ডাকছে কেন? তুমি তো জানো আমার এত সকালে ঘুম ভাঙে না। আমি তো সেটা জানি, কিন্তু তুই তোর বোনকে বলে রেখেছিস যে তোর সাথে যাবি। তো সে তো রেডি হয়ে বসে আছে, আর এইদিকে তোর ঘুম থেকে ওঠার নামগন্ধ দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, মায়াকে আরেকটু অপেক্ষা করতে বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। মিলি চলে গেল, আর মাহিম ঘুম ঘুম চোখে ওয়াশরুমে গিয়ে চোখে পানি মারল। তারপর মায়া নাস্তা করে রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে, মাহিমের জন্য অপেক্ষা করছে। কিছু সময় পর মাহিম আসলো, তাকে দেখে মায়া বলল, তোর আসার সময় হলো তাহলে? আমি যে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি সেই খেয়াল কি আছে তোর? আমার যে দেরি হয়ে যাচ্ছে, আজ নিশ্চিত আমার পড়া মিস হয়ে যাবে। আরে তুই আর 5 মিনিট অপেক্ষা কর, একটু নাস্তা করে নিই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি গিল আর চল। মাহিম নাস্তার টেবিলে বসলো, একটা পরোটা আর ডিম তুলে নিল। কিছু সময়ের মাঝে খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে গেলে সে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ল, আর মায়া তার পিছনে পিছনে আসতে লাগলো। মাহিম আর মায়া দুজনেই বাইকে করে রওনা দিল। মায়া যেখানে প্রাইভেট পড়ে সেই দিকেই যেতে লাগলো। হঠাৎ তাদের বাইকের সামনে এসে 3-4 জন ছেলে এসে দাঁড়ালো। এটা দেখে মাহিম গাড়ি ব্রেক করলো। কিরে তোদের কি সাত সকালে মরার ইচ্ছে আছে নাকি যে আমার বাইকের সামনে আসছিস? আর যদি মরতেই হয় তাহলে রেল লাইনের কাছে যা বা বড় গাড়ির সামনে যা। জান, এই মালটা কে এত বকবক করছে কেন? 3 জনের মাঝে একজন মায়াকে উদ্দেশ্য করে কথাটি বলল। ছেলেটির কথা শুনে মায়া চুপ করে রইল। মায়া, এরাই কি সেই ছেলে? হুম।
মায়াকে বাইক থেকে নামতে বলে নিজেও বাইক থেকে নামলো আর ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। ছেলেগুলো মাহিমের দিকে এগিয়ে আসলো। তুই আবার নতুন মাল কোথায় থেকে উদয় হলি? নাকি জানতা তোকে নিয়ে এসেছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য? এটা বলে চারজন হাসতে লাগলো। মাহিম শুধু তাদের দিকে চেয়ে আছে, কিছু বলছে না। এটা কি তোমার নাগর নাকি যে তোকে ডেকে এনেছে আমাদের থেকে বাঁচার জন্য? কিন্তু সুন্দরী, সেটা তো হবে না, কারণ আমাদের হাত থেকে কেউ আজ পর্যন্ত বাঁচেনি। আর আর না তুমি, তোমাকে যখন একবার পছন্দ হয়ে গেছে তখন আমাদের বিছানায় না নেওয়া পর্যন্ত পিছু হাঁটবো না। ছেলেগুলো কথা শুনে মাহিমের রাগ আসমান সমান হতে লাগলো, তবুও সে নিজেকে শান্ত রেখেছে। এই তুই এখান থেকে চলে যা তোর গার্লফ্রেন্ডকে আমাদের কাছে দিয়ে। মায়ের তো কান্না পেতে লাগলো। এইসব শুনে তবুও সে চুপ করে আছে, কারণ তার ভাইয়ের উপর বিশ্বাস আছে। তোরা হয়তো ভুল ভাবছিস, আমি তার বয়ফ্রেন্ড না, আমি তার বড় ভাই। এই জন্য বলি তোদের চেহারা এত মিল কেন? তো সুমন্দি, তোমার বোনকে এখানে রেখে তুমি চলে যাও, আমরা একটু আড্ডা দিয়ে নিজেরাই পৌঁছে দিব তোমার বোনকে প্রাইভেটে। ও তাই, ঠিক আছে, তাহলে নিয়ে যা আমার সামনে দিয়ে তাকে। মাহিমের কথা শুনে একজন এগিয়ে গেল মায়াকে নেয়ার জন্য, কিন্তু যখনই মাহিমকে ক্রস করে নিয়ে আসতে যাবে তখনই সেই ছেলেটিকে খুব জোরে আঘাত করলো মাজায়। সাথে সাথে চিৎকার দিয়ে ছেলে নিচে পড়ে গেল আর কাতরাতে লাগলো। সামনে থাকা ছেলেগুলো একটু ভয় পেয়ে গেল। তোর এত বড় সাহস আমার বন্ধুকে মারার? তুই হয়তো আমাদের চিনিস না, কার ছেলে আমরা। তোরা কার ছেলে সেটা আমার দেখার বিষয় না, তোরা আমার একমাত্র বোনকে ডিস্টার্ব করছিস, এটা শিক্ষা তো তোদের পেতেই হবে। এ তোমরা দাঁড়িয়ে আছিস কেন? চল সুমিন্দি তারে একসাথে শিক্ষা দিই। এই কথা বলে তিনজন তেড়ে মারতে আসলো, কিন্তু তারা তো জানে না মাহিমের এইসব নিত্যদিনের কাজ। তারা মাহিমের কাছে আসলে মাহিম তাদের উড়াধুরা মারতে লাগলো। মার খেয়ে তারা মাটিতে পড়ে আছে। পরের বার যদি আবার বোনের মুখে তোদের ডিস্টার্ব করার কথা শুনি তাহলে তোদের মেরে গুম করে দেবো। এটা বলেই মায়াকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর এইদিকে একটি ছেলে তাদের উদ্দেশ্য করে বলল, তোকে আমি ছাড়বো না, আমাকে তুই চিনিস না। এর প্রতিশোধ আমি এমনভাবে নিব যেটা তোরে আজীবন কাঁদতে হবে। কিরে, তুই আজ এত সকালে মামার দোকানে ডাকলি যে? কি হয়েছে? তুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে এসেছিস। আরে বলিস না, কিছু খারাপ ছেলে মাকে ডিস্টার্ব করে, তাই আজ তাকে আমি প্রাইভেট দিয়ে আসলাম আর ছেলেগুলোকেও শিক্ষা দিয়ে আসলাম। কি, তুই একলা গেলি কেন? আমাদেরও ডাকতি, শালাদের এমন শিক্ষা দিতাম যে আজীবন মনে রাখতো। আরে আমি তো সামলে নিয়েছি, তাই তোদের ডাকেনি। আচ্ছা, তো এখন কি করবি? চল ভার্সিটি থেকে ঘুরে আসি, অনেকদিন হলো ভার্সিটিতে যাওয়া হয়নি, আজ যখন এত সকালে উঠলাম তখন ঘুরে আসি। বাকি তিনজনও তাদের কথাই সায় দিল। নিজেদের বাইক নিয়ে রওনা দিল ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির আশেপাশে সবার আনাগোনা। সকাল 8:30 বাজে। এর মাঝেই অনেকে চলে এসেছে ভার্সিটিতে। মাহিম ও তার বন্ধুরা নিজেদের চিরচেনা বকুল গাছের নিচে বসলো বাইকের ওপর। দোস্ত, অনেকদিন তো হলো, চল একটু র্যাগিং করা যাক। ঠিক আছে, তাহলে মুরগি খোঁজ। ওই দেখ, সিয়াবাদ তার বন্ধুরা র্যাগিং দিচ্ছে। তাহলে ওই মেয়ে দুটোকেই ডাক। মাহিমের কথা শুনে হাবিব শিহাবের কাছের মেয়ে দুটিকে ডাকলো। ডাক শুনে তারা একবার শিহাবের দিকে তাকালো। শিহাব যাবার অনুমতি দিল, কারণ এই ভার্সিটিতে শিহাবের থেকে মাহিমের র্যাগিং চলে বেশি, তাকে সবাই কম বেশি চেনে। এই শালা মাহিন আবার ভার্সিটিতে এসেছে, আমাদের মুরগিটাকে নিয়ে চলে গেল। কোনো ব্যাপার না, পরের বার না হয় ধরবো, এখন অন্য মুরগি খোঁজ। শিহাব তার বন্ধুদের সাথে কথাগুলো বলল। এদিকে সেই মেয়ে দুটো এসে মাহিমদের সামনে দাঁড়ালো। তারপর বেশ কিছুদিন পর মাহিম এবং তার বন্ধুরা ভার্সিটিতে এসেছে। এসে তারা দুজন মেয়েকে র্যাগিং করবে, এজন্য শিহাব যাদের র্যাগিং করতেছিল তাদের নিজেদের কাছে ডাকে। মেয়ে দুটো শিহাবের কাছ থেকে এসে মাহিমের কাছে এসে দাঁড়ালো। জি বলুন, কেন ডেকেছেন আমাদের? কেন ডেকেছি তোমরা বুঝতে পারছো না? ওরা যা করতেছিল আমরাই তাই করার জন্য ডাকছি। মেয়ে দুটোর শরীরে সাধারণ পোশাক, দুজনের চোখে মোটা ফ্রেমের চশমা। নাম কি তোমাদের আর কোন ইয়ারে পড়ো? আমার নাম নিতু আর ওর নাম আনিশা, আর আমরা সেকেন্ড ইয়ারে পড়ি। তোমরা কি জানো না সিনিয়রদের কিছু বলার পর স্যার বলতে হয়? ভুল হয়ে গেছে। আবার
সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। এই তো গুড গার্ল। তো আমরা ভার্সিটিতে শুধু পড়াশোনা করতে এসেছো নাকি অন্য কিছু করতে এসেছো? অন্য কিছু মানে? তোমার মারুফ স্যার বলতে চেয়েছেন যে তোমরা কি শুধু পড়াশোনা জানো নাকি নাচ গানও পারো? আমরা পড়াশোনা ছাড়া আর কিছুই জানি না স্যার, ওইসব বিষয়ে কখনো ফোকাস দেওয়া হয়নি। কোনো ব্যাপার না, আগে যখন ফোকাস দিতে পারোনি এখন তো একটু ফোকাস দাও আমাদের সামনে নাচতে। পারবো না স্যার, আমরা কখনো নাচানাচি করি নাই। তোমরা যদি নাচানাচি না করো আমাদের সামনে, তাহলে এর থেকেও কঠিন র্যাগিং দিতে বাধ্য আমরা। তারা দুজন নাচার চেষ্টা করলো কিন্তু ভালো মতো পারছে না। এটা দেখে তারা হাসতে লাগলো। হঠাৎ মাহিম খেয়াল করলো ভার্সিটির গেট দিয়ে সুন্দর একটা মেয়ে প্রবেশ করছে, যার শরীরে হালকা হলুদ কালারের শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক এবং হালকা মেকআপ। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মাহিমের বন্ধুরা দেখলো যে মাহিম মেয়ে দুটোর দিকে না তাকিয়ে গেটের দিকে তাকিয়ে আছে। এটা দেখে তারা গেটের দিকে তাকিয়ে বুঝলো মাহিম কি দেখছে। কিরে, ওই মেয়ের দিকে তাকিয়েছিস কেন? ওটারে জাগ দিবি নাকি? সেটাই ভাবছি। মাহিম এই গার্ল বলে সেই মেয়েটিকে ডাকলো তার সামনে আসতে। নতুন মেয়েটি মাহিমের ডাক শুনে তার কাছে এগিয়ে আসলো। জি, কিছু বলবেন? নাম কি তোমার? আর কলেজে কি নতুন? জি, আমি কলেজে নতুন। আমার নাম লাবণী রহমান। আপনারা? আপনাদের নাম কি? আমার নামে হাবিব। আমার নাম মারুফ। আমার নাম রাজু। আর তোমার নাম কি? আমার নাম মাহিম। তুমি কোন ইয়ারে? নাম তো বলে, কিন্তু ম্যাম কে বলবে? মানে? মানে হচ্ছে আমি কোনো ছাত্রী নই, আমি এখানকার টিচার হয়ে এসেছি। লাবণীর মুখে এমন কথা শুনে মাহিম সোজা হয়ে দাঁড়ালো এবং অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তারা ভাবতে পারছে না যে তাকে দেখে কোন ম্যাম মনে হচ্ছে। বৃষ্টির মধ্যে এমন কথা শুনে মেয়ে দুটো মুসকি মুসকি হাসতে লাগলো মাহিমের দিকে তাকিয়ে, কারণ একটু আগে তাদেরকে এমনভাবে র্যাগ দিতেছিল। এই যে মেয়ে দুটো, তোমরা দুজন যেতে পারো। লাবণীর কথা শুনে মেয়ে দুটো চলে গেল। মাহিম ও তার বন্ধুরা ভালো করে দাঁড়িয়ে আছে। মাহিম এক ধ্যানে লাবণীর দিকে তাকিয়ে আছে, কারণ এত সুন্দর মেয়ে সে আগে কখনো দেখেনি, আর দেখলেও তার সেটা মনে নেই। কখনো কোনো মেয়েকে মাহিমের ভালো লাগেনি, কিন্তু লাবণীকে এক দেখাতেই তার ভালো লেগে গেছে। তোমরা সিনিয়র, তাই বলে ছোটদের জার্ক দিবে, এটা ভালো কথা? কিন্তু যেহেতু বলেছো এটাই বেটার, কিন্তু এর থেকে বেশি হলে সেটা অনেক খারাপ। বুঝতে পেরেছো তোমরা? জি ম্যাম। কোন ইয়ারে তোমরা? আমরা 4th ইয়ারে। ঠিক আছে, দেখা হবে ক্লাসে তাহলে। কথাটি বলে লাবণী সেখান থেকে চলে গেল, আর মাহিম আর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মাহিম তো এই মেয়ের প্রেমে পড়ে গেছে, সে ম্যাম হোক বা সিনিয়র কোনো ব্যাপার না। কিরে, তুই এই ম্যামের প্রেমে পড়ে গেলি নাকি যে তাকিয়ে আছিস? হ্যাঁ দোস্ত, সেটাই মনে হচ্ছে। এই ম্যামকে দেখে তো আমি ইমপ্রেস হয়ে গেলাম। চল আজকে ক্লাস করব। মাহিমের কথা শুনে তারা একমত পোষণ করল এবং ক্লাসের দিকে রওনা দিল। কিছু সময় পর মাহিম ও তার বন্ধুরা এসে সব থেকে লাস্টের বেঞ্চে বসলো। তারা নিয়মিত ক্লাসে আসে না, কিন্তু যখনই আসে একদম লাস্ট বেঞ্চে, ফিক্সড করা বেঞ্চে বসে। মাহিম ক্লাসে আসার কিছু সময় পর প্রধান প্রফেসর আসলো সেখানে এবং তার সাথে সাথে লাবণী আসলো। স্যারকে আসা দেখে তারা সবাই দাঁড়িয়ে সম্মান জানালো। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এটা তোমাদের নতুন ম্যাডাম। আজ থেকে তোমাদের জিওগ্রাফি ক্লাস নেবে, তোমরা ম্যামের সাথে পরিচয় হয়ে নিও। এটা বলে প্রধান চলে গেল। এবার লাবণী নিজের পরিচয় দিল, তারপর এক এক করে সবার পরিচয় নিতে লাগলো। যখন মাহিমদের পালা আসলো তখন লাবণী বলল, থাক, তোমার পরিচয় আর দিতে হবে না, তোমার পরিচয় তো আমি আগেই পেয়ে গেছি। এটা শুনে তো লজ্জা পেয়ে গেল, কারণ সে দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে গিয়েছিল। ম্যামের মুখে এমন কথা শুনে মাহিম বসে পড়ল। তার বন্ধুরা এটা দেখে হাসতে লাগলো। সবার সাথে পরিচয় হয়ে গেলে লাবণী ক্লাস নিতে লাগলো। মাহিমের তো ক্লাসে মনোযোগ নেই, সে শুধু এক ধ্যানে তাকিয়ে আছে। এটা লাবণী খুব ভালোভাবেই খেয়াল করেছে। এই লাস্ট বেঞ্চ দাঁড়াও, তোমরা ক্লাসে মনোযোগ না দিয়ে কি করছো? এত কথা বলছো কেন? আমি এখন কি নিয়ে পড়াচ্ছিলাম সেটা বলো তো।
মাহিমও তার বন্ধুরা সবাই দাঁড়ালো, কিন্তু কি পড়াচ্ছে সেটা তারা বলতে পারলো না। লাবণী তাদের ক্লাস থেকে বের করে দিল। মাহিম ক্লাস থেকে বেরিয়ে দরজার কাছে দাঁড়ালো এবং লুকিয়ে লুকিয়ে লাবণীকে দেখতে লাগলো। এটা লাবণী খেয়াল করেছে, কিন্তু কিছু বলতে পারছে না। নিজের ক্লাস শেষ করে লাবণী রুম থেকে বের হলো। পেছনে দরজার কাছে আসতেই মাহিমের সাথে দেখা হলো। পড়াশোনা মনোযোগ দাও, মজা করার সময় মজা করবে আর পড়াশোনার সময় পড়াশোনা। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ ম্যাম, আমি বুঝতেই পেরেছি। কিন্তু মাহিম কোনো কথা বলছে না, সে শুধু তাকিয়ে আছে লাবণীর চোখের দিকে। এটা দেখে লাবণী কাশি দিল আর মাহিমকে বলল, আমি কি বলেছি তুমি কি বুঝতে পেরেছো? আপনি যখন বলেছেন তখন না বুঝে উপায় আছে? আপনাকে তো প্রথম দেখায় ভালো লেগে গেছে। কি কি বলে তুমি? আসলে ম্যাম, মাহিম কিছু বলতে যাবে তার আগেই সেখানে আকাশ নামে একজন স্যার আসলো। হ্যালো ম্যাম, আপনার কি ক্লাস শেষ? স্যার। যদি ফ্রি থাকেন তাহলে চলুন একসাথে অফিস রুমে যাওয়া যাক। আচ্ছা। লাবণী হাসতে হাসতে আকাশের সাথে কথা বলতে বলতে চলে গেল, আর মাহিম তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আর কত সময় এখানে দাঁড়িয়ে থাকবি? ম্যাম তো কখন চলে গেছে স্যারের সাথে। ও আচ্ছা, স্যারের ভাব ভাব আমার ভালো লাগছে না। সে পরে দেখা যাবে, এখন চলো যাওয়া যাক। মাহিম ও তার বন্ধুরা সেখান থেকে চলে গেল। নিজেদের বাইক নিয়ে ভার্সিটির বাইরে চলে গেল। মাহিম শুধু লাবণীর কথা ভেবে চলেছে, আর তার বন্ধুরা ভালো করে মাহিমের অবস্থা বুঝতে পারছে। তারপর লাবণী নিজের বাসায় ড্রয়িং রুমে বসে আছে। তখনই অফিস থেকে লাবণীর বাবা আশরাফ সাহেব ফিরল। তাকে ফিরতে দেখে রেহনা বেগম কিচেন থেকে পানি এনে দিল। বাবা, আজ ফিরতে এত দেরি হলো কেন? প্রতিদিন তো অনেক আগেই ফিরে আসো। আশরাফ সাহেব সোফায় বসিয়ে রেহেনার থেকে পানি নিয়ে সেটা পান করল। তারপর লাবণীর দিকে তাকিয়ে বলল, তোকে তো কত করে বললাম আমার অফিসের দিকটা তুই সামলা। সেটা যখন পারবি না তাহলে এবার অন্তত বিয়েটা করে নে। তোর হাজবেন্ড না হয় অফিস সামলাতো, কিন্তু দেখ আমার কি কপাল, তোকে এত দূর পড়াশোনা করিও আমাকে অফিস সামলাতে হচ্ছে এই বয়সে। উফ বাবা, আমি তো অফিস সামলাবো, তার আগে আমি নিজে একটু নিজের পায়ে দাঁড়াতে চাই। এই জন্যই তো আমি ভার্সিটিতে ম্যাডাম হয়েছি। ও, তো বিয়েটা তো করতে পারতিস, এটাও যদি না পারিস অন্তত আমার বন্ধুর ছেলের সাথে দেখা তো করে নিতিস। বাবা, তুমি সুযোগ পেলেই বিয়ের কথা বলো, এটা আমার একদম ভালো লাগে না। যাই হোক, সময় করে তোমার বন্ধু ছেলের সাথে দেখা করে নিব। এটা বলে লাবণী উঠে নিজের রুমে চলে গেল, আর তার মা বাবা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আশরাফ সাহেব দীর্ঘশ্বাস ফেলল। রেহেনা তার পাশে বসে সান্ত্বনা দিতে লাগলো। তুমি চিন্তা করো না, আমাদের মেয়ে অনেক বুদ্ধিমতী, সে যা করবে ভেবে চিন্তেই করবে। তারা দুজন নিজেদের মাঝে কথা বলতে লাগলো। তারপর, বন্ধু, আমি তো ম্যামের প্রেমে পড়ে গেছি। তার চেহারা তো ভুলতেই পারছি না। যেভাবেই হোক তাকে আমার নিজের করে নিতেই হবে। চারজন নদীর পাড়ে এসে বসে আছে, সবার হাতে হুইস্কির বোতল। সেটা খেতে খেতে মাহিম উপরের কথা বলল। আরে তুই তো দেখছি ম্যামের জন্য একদিনেই পাগল হয়ে গেছিস, এমন তাকে হয়নি এমন? আরে সেটা আমিও বুঝতে পারছি না। আগে কোনো মেয়েকে দেখলে এমন তো হতো না, কিন্তু আজ ম্যামকে দেখে আমার মনের ঘন্টা বেজে উঠেছে। তাহলে তুই তোর মনের কথা জানিয়ে দে তোর ম্যামকে। এখনই না, আপাতত কয়েকদিন যাক, তারপর না হয় মনের কথা জানিয়ে দেবো। যাই করিস না কেন বেশি দেরি করিস না, কারণ ম্যাম যে সুন্দরী। তাছাড়া আকাশ স্যার দেখলি তো কেমন করে ম্যামের সাথে কথা বলছিল। তাছাড়া তুই এটাও জানিস না যে ম্যামের কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। ভাই, এত প্যারা দিস না তো, যা হবে আবার কাল দেখা যাবে। এখন অন্য বিষয়ে কথা বল তোরা। মাহিম কথা ঘুরিয়ে অন্য বিষয়ে আলোচনা করতে লাগলো। হঠাৎ সে তার বন্ধুদের বলল, আচ্ছা, লাবণী ম্যামের নাম্বার এর ব্যবস্থা করে দিতে পারবি তোরা? আমরা কিভাবে ব্যবস্থা করব? তুই প্রেম করবি, তুই ব্যবস্থা কর। তোরা হলে আমার বন্ধু, আর বন্ধু হয়ে এইটুকু সাহায্য করতে পারবি না? আচ্ছা ঠিক আছে, আর ব্লক মেল করব না, কালকে ব্যবস্থা করে দিবি। দেখেছো তোমার ছেলে আজকেও দেরি করে বাসায় ফিরলো। আমি বলি কি, তোমার ছেলেকে বিয়ে দিয়ে দাও, তাহলে বউয়ের টানে বাড়িতে থাকবে। কি বলো তুমি মিলি? তোমার ছেলে এখনো পড়াশোনা করে বেকার ছেলের সাথে খেয়ে বিয়ে দিবে? কেন, তোমার কি কম আছে নাকি?
তাছাড়া তুমি কি সেই পুরনো কথা ভুলে গেছো? মিলি তার হাজবেন্ড সাগরকে অনেক বছর আগের কথা মনে করিয়ে দিল, যেটাই মাহিমের বিয়ে ঠিক করে রাখা ছিল ছোট্টবেলায়। হ্যাঁ, আমার মনে আছে, আর তার সাথে এই বিষয়ে কথা বলা আছে। তুমি তার সাথে দেখা করে আবার বলো। ওকে। শিহাব, দিনকে দিন এই মাহিমের সাহস অনেক বেড়ে যাচ্ছে। ওর জন্য শান্তিতে ভার্সিটিতে কিছু করতেও পারছি না। আরে সাফি, কি করব বল? তার সাথে আমরা কিছু করতে পারি না, আর তার কারণ হলো এসিপি বিজয়ের সাথে মাহিমের খুব ভালো সম্পর্ক। তো কি হয়েছে? তুই তো পৌরসভার চেয়ারম্যানের ছেলে, তোর কি পাওয়ার কম আছে নাকি? যা কিছু করতে হবে সব ভেবে চিন্তে করতে হবে। মাহিম যখন একলা থাকবে তখনই তাকে অ্যাটাক করতে হবে, এমনভাবে মারতে হবে যে হাড় গোড় ভেঙে পঙ্গু হয়ে যায়। আমাদের এমন শুধু সময়ের অপেক্ষা করতে হবে, আর তাকে বুঝে কাজ করতে হবে। ছোট্ট গ্লাসে তারা মদ ঢেলে খেতে লাগলো আর ভিন্ন বিষয়ে কথা বলতে লাগলো। মাহিম খুব তাড়াতাড়ি সকালে ভার্সিটিতে চলে আসলো। সে অপেক্ষা করতে লাগলো কখন লাবণী ভার্সিটিতে আসবে। মাহিম ক্যান্টিনে গিয়ে নাস্তা করতে লাগলো, আর এর মাঝেই লাবণী ভার্সিটিতে চলে এসেছে, যেটা মাহিমের নজরে পড়লো না। দেখতে দেখতে সময় যেতে লাগলো, আর সবাই ভার্সিটিতে স্টুডেন্ট আসতে লাগলো। মাহিমের বন্ধুরাও সেখানে চলে আসলো। কিরে, তুই আজ আমাদের না জানিয়ে তাড়াতাড়ি চলে আসছিস যে? আসলে হয়েছে কি, লাবণীকে দেখার জন্য আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি। সারা রাত আমার নির্ঘুমে কেটেছে, ঘুমাতে পারিনি। সব সময় আমার চোখের সামনে ম্যামের হাসি মুখ ভেসে ওঠে। দোস্ত, তুই গেছিস, তুই কয়েকদিনে পাগল হয়ে যাবি। ফাও কথা রাখ, তোদের যে কাজটা দিয়েছিস সেটা বল। আরে তুই বন্ধু মানুষ, আমাদের একটা কাজ দিয়েছিস আর সেটা না করে কি থাকতে পারি বল? এই নে ম্যামের নাম্বার। মারুফ কাগজে একটি নাম্বার লেখা, সেটা মাহিমের সামনে রাখলো। মাহিম তাড়াতাড়ি কাগজ থেকে নাম্বার লিখে নিয়ে লাবণীকে কল করলো। তার একটু ভয় ভয় লাগছে, হাত পা কাঁপছে তার। মাহিমের এমন অবস্থা দেখে তার বন্ধুরা মিটমিট করে হাসতে লাগলো। কিছু সময় পর রিং হবার পর লাবণী কল রিসিভ করলো। লাবণী সালাম দিলে মাহিম সেটার উত্তর দিল। লাবণীর ভয়েস শুনে তো মাহিম ফিদা হয়ে গেছে। মাহিম আগে ভালো মন্দ জিজ্ঞেস করে নিল। কে আপনি? আর আমার নাম্বার পেলেন কোথায়? আর কখন থেকে এটা ওটা জিজ্ঞেস করেই যাচ্ছেন? বলছি মশাই, আগে আপনার পরিচয় দেন। আমার ভয়েস শুনেও আপনি এখনো আমাকে চিনতে পারছেন না? আপনার সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছে? গতকাল তো দেখা হয়েছিল, এত তাড়াতাড়ি ভুলে গেলেন নাকি? দেখুন, আপনার ফালতু কথা শোনার টাইম আমার নাই। তাড়াতাড়ি পরিচয় দিন, না হলে আমি ফোন কেটে দিচ্ছি। আমার এখন গুরুত্বপূর্ণ কাজ আছে। আরে আরে ম্যাম, ফোন কাটবেন না। আমাকে যখন ম্যাডাম বলছো, তখন তুমি নিশ্চয়ই ভার্সিটির কেউ। ম্যাম, আমার নাম মাহিম। ওই যে কাল র্যাগিং, তারপর ক্লাসের বাইরে। ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি আমার নাম্বার কোথায় পেলে? পেয়েছি একভাবে। এখন বলেন তো, আপনি কোথায়? আজকে ভার্সিটিতে আসবেন না? আসবো না কেন? ক্লাসে এসে বসো, তাহলে দেখতে পারবে আমি আছি কিনা। ক্লাস না করে র্যাগিং দিয়ে বেড়ালে কি আর চলবে? এটা বলে লাবণী ফোন রেখে দিল, আর মাহিম তার বন্ধুদের বলল, ম্যাম, কখন যে ভার্সিটিতে আসছে আমি টের পাইনি। এখন তাড়াতাড়ি ক্লাসে চল। এটা বলে মাহিম আগে আগে যেতে লাগলো, আর তার বন্ধুরা পেছনে। তারপর লাবণী ক্লাসে কিছু একটা বোঝাতে ছিল, কিন্তু মাহিম সেটা না বুঝে তার দিকে তাকিয়েছিল। এটা দেখে তো লাবণী তার দিকে কলম ছুঁড়ে মারলো। সাথে সাথে মাহিমের ধ্যান ভেঙে গেল। এই তুমি দাঁড়াও, ক্লাসে মনোযোগ না দিয়ে কোন দিকে মনোযোগ তোমার? এত সময় আমি কি পড়াচ্ছিলাম তুমি বলো তো দেখি। কি যে পড়াতে ছিল সেটা মাহিমের কোনো খেয়াল ছিল না, কারণ সে তো এত সময় ম্যামকে দেখায় ব্যস্ত ছিল। সে বলতে না পেরে মাথা চুলকাতে লাগলো। না, ক্লাসে এসে যদি মনোযোগ না দাও, তাহলে তোমাদের ক্লাসে আসতে বলে কে? আসলে ম্যাম, ক্লাসের আগে কে যেন আমাকে ফোন করে ডাকলো, এই জন্য আমি ক্লাসে ছুটে আসলাম। মাহিমের এমন কথা শুনে লাবণী চুপ হয়ে গেল, কারণ একটু আগে তো সেই তাকে লেগেছে ক্লাসরুম। তুমি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও, গিয়ে বাইরে দাঁড়াও। আচ্ছা। লাবণী যদিও মাহিমকে একটা ক্লাসরুম থেকে বের করে দিয়েছিল, কিন্তু মাহিমের 3 বন্ধুকে সাথে করে নিয়ে ক্লাসরুমের বাইরে চলে আসলো এবং আগের দিনের মতো দরজার আড়াল থেকে তাকে দেখতে লাগলো। এতে লাবণী কি আর করে, তার দিকে চোখ গরম করে তাকালো। এটা দেখে মাহিম মুস্কি হাসি দিল। ক্লাস শেষ হয়ে গেলে লাবণী রুম থেকে বেরিয়ে আসলো, এসে মাহিমের সামনে দাঁড়িয়ে তাকে বলল,
তুমি আমার নাম্বার কোথায় পেলে? আপনার নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার হলো ম্যাম? কিন্তু আজ থেকে আমি আপনাকে নিয়মিত ফোন করব, কথা বলতে হবে কিন্তু। লাবণী কিছু বলল না, সে সোজা নিজের অফিসের দিকে রওনা দিল। এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। মাহিম সব সময় ভার্সিটিতে এসে লাবণীর পিছনে পড়ে থাকে। এটা দেখেও লাবণী কিছু বলে না। লাবণী লাইব্রেরিতে বসে বই পড়তেছিল। এমন সময় লাইব্রেরিতে মাহিম আসলো। মাহিম এসে একটার পর একটা বই দেখে যাচ্ছে এবং চারপাশে লাবণীকে খুঁজতে লাগলো। হঠাৎ মাহিম তাকে পেয়ে গেল। সামনের টেবিলে বসে লাবণী এবং একজন যার সাথে বই পড়ছে এবং গল্প করছে। এটা দেখে তো অনেক জেলাস ফিল করলো। মাহিম একটা বই নিয়ে তাদের সামনে টেবিলে বসলো। নিজে বই পড়ার নাম করে সামনে দিকে তাকিয়ে চুপি চুপি লাবণীকে দেখতে লাগলো। হঠাৎ লাবণীর নজর মাহিমের দিকে পড়ল। লাবণী লক্ষ্য করলো যে তাকে চুপি চুপি দেখছে বই পড়ার নাম করে। এটা দেখে লাবণী মুচকি হাসি দিল। হঠাৎ মাহিম খেয়াল করলো যে লাবণী তাকে দেখে ফেলেছে, এই জন্য নিজের মুখের সামনে বই ধরে পড়তে লাগলো। এটা দেখে লাবণী নিজের বই গুছিয়ে নিল এবং সে স্যারের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। মাহিম যখনই বই মুখ থেকে নামিয়ে সামনে তাকায় তখন লাবণীকে দেখতে পারল না, তাই আশেপাশে খুঁজতে লাগলো। হঠাৎ তার কানে টান অনুভব করলো। সাথে সাথে কানে হাত দিয়ে পেছনে ঘুরে তাকিয়ে দেখলো যে লাবণী দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। আউচ ম্যাম, কান ধরছেন কেন? কানে লাগছে, ছেড়ে দিন প্লিজ। এখানে এসে কি হচ্ছে হ্যাঁ, বলো শুনি। দেখতেই তো পারছো ম্যাম, আমি এখানেই বই পড়ছি। কি বই পড়ছো তাহলে বলো তো শুনি। এবার মাহিম পড়ল বিপদে, কারণ সে কোনো বই হাতে নিয়েছে সেটাও খেয়াল করেনি। তাই তাড়াতাড়ি করে বইয়ের দিকে তাকাতে গেলে টান অনুভব করলো আবার। বই পড়ছো তো ঠিক আছে, তাহলে বই নাম বলতে পারছো না কেন? তাছাড়া আশেপাশে কি দেখছো এত? কিছু খুঁজতেছো নাকি? না না ম্যাম, কি খুঁজবো আমি? কিছু তো খুঁজছি না। তাহলে ভালো। আর পড়াশোনাতে মনোযোগ দেন। এই বছরটা ভালো করে পড়াশোনা করলেই তো তোমার পড়াশোনা এখানে কমপ্লিট হয়ে যায়। তাহলে এত উড়ু উড়ু মন কেন? ভালোভাবে পড়াশোনাটা শেষ করো। মাহিম মাথা ঝাঁকালো। লাবণী সেখান থেকে চলে গেল এবং তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। লাবণী লাইব্রেরি থেকে বের হওয়ার সাথে সাথে মাহিম বইটি রেখে দিল এবং নিজেও সেই রুম থেকে বেরিয়ে গেল। দোস্ত, আর চল একটু বার থেকে ঘুরে আসি। আরে না, বারে ভালো লাগছে না যেতে। আজকে আমি তাড়াতাড়ি বাসে যাব, গিয়ে আবার পড়তে বসতে হবে। মাহিমের মুখে এমন কথা শুনে তার বন্ধুরা তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তাদের অবাক হওয়া দেখে মাহিম তাদেরকে বলল, কি হলো, তোরা আমার দিকে এমন অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? আমি কি ভুল কিছু বলে ফেললাম নাকি? মনে তো হচ্ছে ভূতের মুখে রাম নাম শুনছি আমরা। তুই পড়তে বসবি, তাও বাড়িতে গিয়ে। এটা ভাবতে আমাদের অবাক লাগছে। কেন, এটা শুনে অবাক হওয়ার কি আছে? আমি কি পড়তে বসতে পারি না? জীবনে তোর মুখে পড়তে বসার নাম শুনিনি, আর আজকে হঠাৎ পড়তে বসতে যাচ্ছিস, ব্যাপার কি বলতো? ম্যাম কি তোকে পড়তে বসতে বলছে? ওই একটু বলছে। নিজের মা বাবা বললে কখনো পড়তে বসিস না, আর আজকে সুন্দরী ম্যাম যেই বলেছে আর পড়তে বসতে যাচ্ছিস, বাহ রে বাহ। তোরা থাক, বাসায় গিয়ে ভাবছি ম্যামকে ফোন দেবো। ম্যামকে না পাওয়ার আগে বন্ধুদের এমন ভুলে যাচ্ছিস, আর পেয়ে গেলে তখন কি করবি? তোদের কখনো ভুলবো না রে, কিন্তু এখন আপাতত ম্যামকে আমার দিকে টানতে হবে, বুঝছিস তো? তাই আমি সেদিকেই এখন প্রকাশ করছি। এটা বলে মাহিম তার বন্ধুদের থেকে বিদায় নিয়ে নিজে মোটর সাইকেল নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ কেষ্টপুর যেতে সেই দেখতে পেল যে রাস্তার মাঝখানে 3-4টে বাইক দাঁড়িয়ে আছে। এটা দেখে মাহিম নিজের বাইক থামালো। তারা 4 জন ছিল, যাদের মাথায় হেলমেট পরা ছিল। তাদের সবার হাতে বড় হক স্টিক। কে ভাই তোরা, আর এখানে কি জন্য এসেছিস? তোকে আমরা মারতে এসেছি, অনেক দিন থেকে তোরে মারার চেষ্টা করছি, কিন্তু সবসময় তো তোর সাথে তোর বন্ধুরা থাকে, এই জন্য সুযোগ হয়ে ওঠেনি। না, কিন্তু আছে, যে সুযোগ পেয়েছি। সুযোগ পেয়ে গেছিস? তোরা কি ভেবেছিস আমার বন্ধুরা না থাকলে মনে হচ্ছে তোরা আমাকে মারতে পারবি না? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? আয়, আমাকে মেরে যা। তারা বাইক থেকে নেমে এসে মাহিমের দিকে এগিয়ে আসলো। মাহিম নিজের বাইক থেকে নেমে বাইকের সামনে থেকে একটা শিকল বের করলো। তারা সবাই এগিয়ে এসে যখনই মাহিমকে মারতে যাবে, মাহিম তখন সেই শিকল দিয়ে সবাইকে মার দিতে লাগলো। এমন মার মারলো যে সবাই সেখান থেকে পালিয়ে গেল। এটা দেখে মুচকি হাসলো মাহিম। শালারা আমাকে মারতে এসেছিল, আমাকে একলা পেয়ে দুর্বল ভেবেছিল।
মাহিম সেই সাইকেল বাইকের সামনে রেখে আবার বাসার দিকে রওনা দিল। কিছু সময়ে মাঝে সে বাসায় পৌঁছে গেল। কলিং বেল চাপ দিতেই মায়া এসে দরজা খুলে দিল এবং অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে রইল। কিরে, দরজা থেকে সরবি নাকি ধাক্কা দিয়ে চলে যাব? তুই আর এত তাড়াতাড়ি যে? কেন, আমি কি তাড়াতাড়ি বাড়িতে আসতে পারি না? এখন বেশি কথা না বলে সামনে থেকে সরে দাঁড়া, আমাকে ভিতরে যেতে দে। মাহিম বাসায় এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেল। তার মা বাবা এবং বন্ধু সবাই অবাক হয়ে তার কার্যকলাপ থেকে দেখে যাচ্ছে, কারণ এর আগে এমন কখনো হয়নি। মাহিম নিজের রুমে গিয়ে লাবণীর নাম্বারে কল করলো। কিছু সময় রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপনি? এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমাকে? সকালেই তো ফোন করলাম। নিজের পরিচয় দেন, না হলে আমি এখন ফোন কেটে দিচ্ছি। আরে ম্যাম, আপনি ফোন কাটবেন না, আমি মাহিম বলছিলাম। ও আচ্ছা, এত রাতে কেন ফোন করেছো? আর কি বলবে বলো। আসলে আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছিল, এই জন্য ফোন দিলাম। না পড়ে আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে তোমার? তো কি জন্য ফোন দিয়েছো বলো। একটু কথা বলবো তো। কি করেন আপনি? এই তো পড়ছি। আপনারও পড়া লাগে নাকি? পড়াশোনার কোনো শেষ নেই, বুঝতে পারছো? কথা বলতে বলতে তারা আধা ঘন্টা পার করে ফেলল। তাদের সময়ের দিকে খেয়ালই নেই। গল্পের মাঝে এত মশগুল হয়ে গেছে যে। আচ্ছা, অনেক সময় হলো, এখন ফোন রাখো। ঠিক আছে ম্যাম। মাহিমার কোনো কথা বলল না, ফোন কেটে দিয়ে হাসি মুখে ঘুমিয়ে পড়ল। পরের দিন মাহিম নিজের বাইক নিয়ে ভার্সিটির উল্টো দিক দিয়ে কোনো একটা কাজের জন্য যেতেছিল। এমন সময় মাহিম খেয়াল করলো রাস্তার পাশে লাবণী দাঁড়িয়ে আছে আর ড্রাইভার গাড়ি ঠিক করছে। মাহিম বুঝতে পারলো লাবণীর গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই সে নিজের গন্তব্যে যাবার বদলে বাইক ঘুরিয়ে নিয়ে লাবণীর সামনে ব্রেক করলো। এটা দেখে তো লাবণী অবাক হয়ে গেল, কারণ মাহিম তার সামনে গাড়ি নিয়ে থামিয়েছে। ম্যাম, আপনি চাইলে আমি আপনাকে ভার্সিটিতে নামিয়ে দিতে পারি। মনে হচ্ছে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে। আরে না না, আমার গাড়ি এখনই ঠিক হয়ে যাবে, তুমি ভার্সিটিতে যেতে পারো। আরে ম্যাম, দেখে মনে হচ্ছে গাড়ির গুরুতর অবস্থা, আপনি আমার বাইকে উঠে বসতে পারেন, না হলে ভার্সিটিতে যেতে দেরি হয়ে যাবে আপনার। একটু পর তো আবার আপনার ক্লাস আছে। আচ্ছা ওয়েট। মাহিমকে অপেক্ষা করতে বলে লাবণী নিজে ড্রাইভারের কাছে আসলো এবং জিজ্ঞেস করলো গাড়ি সারতে আর কত সময় লাগবে। উত্তরে গাড়ির ড্রাইভার বলল যে, ম্যাম, গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, সারাতে সময় লাগবে, আপনি চলে যান। আচ্ছা ঠিক আছে, গাড়ি সারা হলে আমাকে ফোন করে জানিয়ে দিও, আমি এখন চলে যাচ্ছি। এবং সঠিক সময় ভার্সিটিতে চলে এসো, আমাকে আবার নিতে আসবে। ওকে। লাবণী মাহিমের কাছে আসলো এবং বাইকের পেছনে বসলো। মাহিম নিজের মাথায় হেলমেট খুলে তার ম্যামকে দিল সেটা পরতে। বাইক তুমি চালাবে, তাই হেলমেট তুমি পরো, আমার পরতে হবে না। সেটা দরকার হবে না ম্যাম, আমার এমন বাইক চালিয়ে অভ্যাস হয়ে গেছে। আপনি শুধু আমাকে শক্ত করে ধরে বসুন, যেন পিছন দিকে পড়ে না যান। সেটা দরকার হবে না, বাইকে ওঠার আমার অভ্যাস আছে, তুমি চালানো শুরু করো। আচ্ছা। মাহিম কথাটি বলে বাইক স্টার্ট দিয়ে চালানো শুরু করলো। হঠাৎ একটা সামনে ভিড় পড়লো, এতে করে মাহিম লাবণী এসে মাহিমের শরীরের সাথে ধাক্কা খেলো। আস্তে দেখে শুনে চালাও। আপনাকে তো আগেই বললাম আমাকে ধরে বসুন, না হলে পড়ে যাবেন। মাহিমের এই কথা শুনে লাবণী তাকে কাঁধে হাত দিয়ে ধরে বসলো। এবার গাড়ি খুব জোরে টান দিতে লাগলো। মাহিম মুস্কি হেসে কিছু সময় পর তারা ভার্সিটির ভেতরে প্রবেশ করলো। মাহিম এক পাশে গাড়ি দাঁড় করালো। লাবণী গাড়ি থেকে নেমে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল। মাহিম তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল। এখন নিয়মিত মাহিম আর লাবণীর কথা হয় প্রতিদিনের ন্যায়। আজকেও তারা দুজন কথা বলছে। আচ্ছা মাহিম, তুমি তো ডান্স কম্পিটিশনে নাম লিখিয়েছো, তো কিভাবে করছো রিহার্সাল? ওই 3 বন্ধু মিলে একটু করছি আর কি। ঠিক আছে, কালকে আমি দেখতে আসবো যে তোমরা কিভাবে রিহার্সাল করছো। ঠিক আছে ম্যাম, আপনি যদি আসেন তাহলে তো আরো ভালো হয়। এখন তুমি পড়াশোনা করো, আর কয়েকদিন বাদেই তো তোমার সেমিস্টার পরীক্ষা। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন।
মাহিম তার সাথে কথা বলে হাসি খুশি মনে ঘুমিয়ে পড়ল না পড়তে বসে। এটাই তাই নিত্যদিনের কাজ। মাহিম ও তার 3 বন্ধু মিলে একটি রুমের ভিতর ডান্স করছে। তাদের নিত্যদিনের কাজ এটা। কয়েকদিন পর ভার্সিটিতে ডান্স কম্পিটিশন হবে, আর সেখানে তারা নাম লিখিয়েছে। আর সেই জন্য মাহিম ও তার বন্ধুরা ডান্স প্র্যাকটিস করছেন। এমন সময় সেই রুমের ভিতরে লাবণী আসলো। লাবণীকে পাশ থেকে তারা নাচ থামিয়ে দিল। আপনি এখানে ভুল করে এখানে চলে আসেছেন নাকি? আরে না, আমি দেখতে আসলাম তোমরা কিভাবে নাচ করছো, কিন্তু আমি এসে যা দেখলাম সেটা দিয়ে তোমরা কখনো কম্পিটিশনে ফার্স্ট হতে পারবে না। তাহলে আপনি আমাদেরকে শিখিয়ে দিন কিভাবে নাচ করব। তাই নাকি? আমি যেভাবে নাচ করব তোমরা সেভাবে করতে পারবে? যদি করতে পারো তাহলে নিশ্চিত ধরে রাখো তোমরাই ফার্স্ট হবে। আপনি যদি আমাকে শিখিয়ে দেন তাহলে তো খুবই ভালো হয়। কি বলছিস তোরা? মাহিমের কথায় তার বন্ধুরা সম্মতি জানালো। লাবণী তার কাঁধের ব্যাগ রেখে দিয়ে তাদের 4 জনের সামনে দাঁড়ালো এবং খুব সুন্দর করে নৃত্য করতে লাগলো। লাবণীর নাচ দেখে তো তারা 4 জনেই ফিদা হয়ে গেছে। লাবণী যে এত সুন্দর নাচ করতে পারে তারা 3 জন ভাবতেই পারেনি। লাবণীর নাচ শেষ হলে তারা 4 জন হাততালি দিতে লাগলো। ম্যাম, আপনি তো খুব সুন্দর নাচ করতে পারেন। এত সুন্দর নাচ কোথা থেকে শিখলেন? সেটা অনেক বড় কাহিনী। তোমরা কি আমার এই নাচ শিখবে? শিখবো না কেন? অবশ্যই শিখবো আমরা। আপনি শুধু আমাদের শিখিয়ে দিন কিভাবে কোন স্টেপ করব। এবার লাবণী তাদের নাচ শেখাতে লাগলো, কয়েকটি স্টেপ শিখিয়ে দিল। আজকে এই স্টেপগুলো প্র্যাকটিস করো এবং এইগুলো আয়ত্ত নিয়ে নাও। আমি আবার কালকে এসে বাকি স্টেপগুলো শিখিয়ে দিব। ওকে ম্যাম। লাবণী নিজের ব্যাগ নিয়ে সেই রুম থেকে বেরিয়ে গেল। তারা 4 বন্ধু নিজেদের মাঝে ঠিক করতে লাগলো। দোস্ত, ম্যাম তো মনে হচ্ছে তোর ওপর ফিদা হয়ে গেছে, এই জন্য তুই একবার বলাতে এখানে চলে এসেছে। আমার মনে আছে, এবার তোর মনের কথা বলে দেওয়া উচিত ম্যামকে। ডান্স কম্পিটিশন শেষ হলে নিজের মনের কথা বলে দেবো। ঠিক আছে, তাড়াতাড়ি কর, না হলে আবার পস্তাতে হবে। তারা নাচ করতে লাগলো এবং বিভিন্ন কথা বলতে লাগলো। পরপর 3 দিন লাবণী তাদের নাচ শিখিয়ে দিল। তারা খুব ভালো মতো নাচ শিখে নিয়েছে। তোমরা খুব ভালো করে নাচ শিখে গিয়েছো। আমি আশা করছি কালকেই তোমরা ফার্স্ট প্রাইজ পাবে। ম্যাম, আপনি আমাদের উপর ভরসা রাখতে পারেন। দেখবেন কালকে প্রাইজ আমরাই পাবো। সন্ধ্যাবেলায় মাহিম লাবণীকে বাইকে করে তার বাড়ির সামনে রেখে আসলো এবং নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারপর মাহিম বাসায় চলে গেল। লাবণী নিজের বাসার গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। বড় বাসা, বিলাসবহুল বাড়ি লাবণীদের। কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে লাবণীর মা দরজা খুলে দিল। আসছিস তুই? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, তোর সাথে জরুরি কথা আছে। আচ্ছা মম, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। লাবণী উপরে চলে গেল। রেহানা বেগম নিজের রুমে চলে আসলো। এসে দেখলেন আশরাফ সাহেব বসে আছেন। লাবণী বাসায় চলে এসেছে, তুমি তাড়াতাড়ি ছবি নিয়ে নিচে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের জন্য গরম করে কফি বানাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। রেহানা চলে গেল। আশরাফ সাহেব কিছু সময় একটি ছবির দিকে তাকিয়ে রইল। তারপর সেটা নিজের পকেটে রেখে রুম থেকে বেরিয়ে পড়ল অন্যদিকে। লাবণী ফ্রেশ হয়ে নিজের পোশাক চেঞ্জ করে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতেছিল আর মনে মনে বলতে লাগলো, আমার সাথে গুরুত্বপূর্ণ কথা, তার মানে আজকেও আমার জন্য বিয়ের কথা তুলবে। এটা আর ভালো লাগে না। কত করে বলি যে আপাতত বিয়ে হবে না আমার দ্বারা। লাবণী বকবক করতে করতে নিজের চুল ঠিক করে রুম থেকে বেরিয়ে পড়ল। নিচে এসে দেখলো যে তার বাবা বসে খবরের চ্যানেল দেখছে। চলে আসছিস মা, বস আমার পাশে। নিজের বাবার কথা শুনে লাবণী তার বাবার পাশে বসলো। আশরাফ সাহেব নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। এমন সময় রেহেনা কিচেন থেকে 3 কাপ কফি নিয়ে আসলো। নাও কফি। 3 জন কফি নিয়ে পান করতে লাগলো। এমন সময় লাবণী বলল, আমাকে তুমি কি বলবে এখন বলো। দেখ, তোরে অনেক দিন থেকেই বলেছি বিয়েটা করে নে, বিদেশ থেকে এসে তো আমাদের কথা শুনছিস না। কিন্তু আমরা আজ তোর কথা শুনবো না, তোর বিয়ে আমি ঠিক করে ফেলেছি। কিন্তু বাবা, সেটা আমাকে জানানোর দরকার মনে করলে না? আমার ভালো মন্দ পছন্দের একটা জিনিস আছে না? তোকে অনেক করে বলেছি
আমাদের কথা তো শুনিস না। বাবা, আমি একজনকে পছন্দ করি, আর বিয়ে করে তাকেই করব। মানে এতদিন তোমাকে বিয়ের কথা বলছি, তাহলে সেটা আমাদের জানাতে পারতে, তাহলে জানাওনি কেন? এখন বিয়ে ঠিক করে ফেলেছি, আর তোমার সেই ছেলের সাথেই বিয়ে হবে। তাছাড়া যার সাথে বিয়ে ঠিক করেছি তার সাথে তোমার বিয়ে আমি সেই ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছি। কি? আর আমাকে বলনি কেন? তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুই তো দেশের বাইরে চলে গেলি। যাই হোক, এই দেখ ছেলের ছবি। এটা বলে আশরাফ নিজের পকেট থেকে একটি ফটো রাখলো উল্টো করে। বাবা, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে পছন্দ করি। ওইসব বাদ দাও, তুমি ছবিটি দেখো, নিশ্চয়ই পছন্দ হবে তোমার। ধুর, আর এই বাড়িতে থাকবো না, কাল সকালে উঠে চলে যাব। এটা বলে লাবণী কফির কাপ রেখে সেখান থেকে উঠে চলে যেতে নিল, কিন্তু লাবণীর মা তাকে ডেকে ছবি নিয়ে যেতে বলল। একবার তো ছবি নিয়ে গিয়ে দেখ, যদি পছন্দ না হয় তারপর না অন্য কিছু ভেবে দেখা যাবে। লাবণী রাগ দেখিয়ে আবার ঘুরে এসে ছবিটা নিয়ে গেল দুমড়ে মুচড়ে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, কখন যে কি করে। ওগো, ও যদি আবার কাল সকালে বাড়ি থেকে চলে যায়? আরে যা, না দেখেই নিয়ে ছেলেকে তার পছন্দ হবেই না। হবেই, আমার কথা মিলিয়ে নিও। লাবণী রাগ দেখিয়ে চলে গেল নিজের রুমে। তারপর বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। নিজের ফোন হাতে নিয়ে দেখলো যে মাহিম ফোন করেছিল, তাই লাবণী ব্যাক করলো। সাথে সাথে মাহিম ফোন রিসিভ করলো। মনে হচ্ছে ফোনের কাছে বসেছিল। তুমি মনে হচ্ছে ফোনের কাছে বসেছিলে যে আমি কখন ফোন ব্যাক করব। হ্যাঁ, কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু আপনাকে তো পাচ্ছি না। কোথায় ছিলেন ম্যাম? ফোন ধরছেন না, আমার অনেক চিন্তা হতেছিল। আমি ফোন ধরিনি তাই এত চিন্তা? আমি তোমার কি হই যে তুমি আমার জন্য চিন্তা করবে? আসলে মাহিম কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ সে আজ কিছু বলতে চায় না। কি হলো, কিছু বলছো না যে? কি বলতে গেলে? তেমন কিছু না। ও আচ্ছা, কাল তাড়াতাড়ি চলে এসো, আরেকবার রিহার্সাল করে নিবে। আচ্ছা ম্যাম। আচ্ছা মাই, কালকে দেখা হবে। আমার মাথা ব্যথা করছে, এখন একটু রেস্ট নিব। অন্যদিনের তুলনায় তারা দুজন আরো কম কথা বলল। মাহিম সাথে কথা বলে লাবণী নিজের বিছানায় দেখলো একটা কাগজ পড়ে আছে। তারপর তার মনে পড়লো এটা সেই ছেলের ছবি। লাবণী কি মনে করে ছবিটা হাতে নিল, কুচরো বুচরো ছবিটা শার্ট করলো দেখার জন্য যে তার বাবা কোন ছেলে তার জন্য পছন্দ করলো। ছবিটা যখন সম্পূর্ণ ভাঁজ খুললো তার সেটা দেখে লাবণী তো অবাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? ভাবতে বেশি অবাক হচ্ছে। এটা কিভাবে সম্ভব? বাবা তাহলে মাহিমের ছবি আমাকে দিচ্ছে? তার মানে বাবার পছন্দের ছেলেটি হলো মাহিম। এটা মনে আসতেই লাবণীর মুখে হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি করে সে ছবিটা ভালো করে দেখলো এবং নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। হঠাৎ লাবণী কিছু একটা মনে পড়তে নিজের বিছানা থেকে নেমে দৌড়ে নিজের রুমে থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। এসে দেখলো যে তার বাবা মা বসে গল্প করছে। মা, বাবা, আমি বিয়ে করতে রাজি আছি। তোমরা যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো। হঠাৎ লাবণীর এমন কথা শুনিয়ে তারা দুজন অবাক হয়ে গেল। যে মেয়ে একটু আগে রাগ দেখিয়ে এখান থেকে চলে গেল, আর সে কিনা একটু সময় বাদেই এসে বিয়ের জন্য রাজি আছে বলছে। তুই সত্যি বলছিস নাকি আমরা ভুল কিছু শুনছি? না মা, তোমরা ভুল কিছু শুনছো না। আমি বিয়ে করতে রাজি আছি। মাহিমকে আমি বিয়ে করব। কিন্তু মাহিমকে তোমরা কিভাবে চিনো? আরে মাহিম হলো তোর সাগর আঙ্কেলের ছেলে। বিদেশে গিয়ে তো সবাইকে ভুলে গেছিস, কারোর সাথে যোগাযোগও রাখিস না। সে যাই হোক, আজ কয়েকদিন দেখছি তুই মাহিমের সাথে ঘুরে বেড়াচ্ছিস, তাই বিয়েটা দিয়ে দিয়েই ঠিক করলাম। আমার সাথে যে মাহিমের বিয়ে সেটা কি মাহিম জানে? না, তোকে জানানো হয়নি। তাহলে সাগর আঙ্কেলকে বলে দাও মাহিমকে কিছু না জানাতে। কিন্তু এটা কেন বলবো? উফ বাবা, আমি যেটা বললাম সেটা করবে, নাকি আমি আবার রেগে যাব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ফোন করে সব বলছি, তবুও তুই রেগে যাস না। আমি এখানে বসছি, তুমি ফোন করে এখনই জানিয়ে দাও।
লাবণীর জেদ করে তার বাবার পাশে বসে পড়ল। আশরাফ নিজের ফোন বের করে সাগরকে ফোন করলো এবং লাবণীর কথা বলল। সাগর সাহেব ও লাবণীর কথায় রাজি হয়ে গেল। তারা কেউ বুঝতে পারছে না লাবণীর মনে কি চলছে। এখন শুধু সময়ের অপেক্ষা, সামনে কি হতে চলেছে। আজ ডান্স কম্পিটিশন, তাই মাহিম আর তার বন্ধুরা অনেক আগেই চলে এসেছে। তারা এসে একটু রিহার্সাল করে নিল। লাবণী ঠিক সময় চলে আসলো। তোমাদের আর প্র্যাকটিস করতে হবে না, অনেক হয়েছে। ইনশাল্লাহ তোমরা প্রথম হবে। এখন রেডি হয়ে নাও, স্টেজে গিয়ে দেখা হবে। আমি এখন যাই। লাবণী তাদের বেস্ট অফ লাক বলে সেখান থেকে চলে গেল। মাহিম ও তার বন্ধুরা রেডি হয়ে নিল। এক এক করে সবাই স্টেজে হাজির হয়ে গেল। প্রধান দর্শক ছাড়াও আরো অনেকেই উপস্থিত হলো। আজকে আমাদের এখানে ডান্স কম্পিটিশন হবে, আর আপনাদের সামনে উপস্থিত আছেন দেশের নামকরা বিজনেসম্যান ও ভার্সিটির প্রফেসর। তাছাড়া এখানে উপস্থিত আছেন জুরি বোর্ড, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। একজন মাইকে করে ঘোষণা করে দিল। সবাই লাইনে দাঁড়ালো। প্রথমে 3 জন মেয়ে আসলো। তারা খুব সুন্দর নাচ করলো। নিজেদের নাচ শেষ করে তারা পাশে গিয়ে দাঁড়ালো। এভাবে কয়েক দল পর মাহিম আর তার বন্ধুরা আসলো স্টেজে। একটি গান শুরু করলো। মাহিম লাবণীর দিকে তাকালো। লাবণী ইশারা দিয়ে বেস্ট অফ লাক বলল। মাহিম ও তার বন্ধুরা নাচ শুরু করলো। দর্শকেরা হাততালি দিতে লাগলো। কেউ কেউ আবার শীষ বাজাতে লাগলো। নিজেদের নাচ শেষ করে তারা অন্যদের মতো পাশে দাঁড়ালো। এক এক করে সবার নাচ শেষ হলো। একজন এসে জুরি বর্গের থেকে নামের লিস্ট নিল। অ্যানাউন্সমেন্ট করার জন্য সবার অধীর আগ্রহে রয়েছে। আজ আমাদের এখানে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই ভালো করেছে, কিন্তু আমাদের জুরিবর্গ এখান থেকে মাত্র 3টি দলকে বেছে নিয়েছে। আমি তাদের নাম ঘোষণা করব এখন। তারা তৃতীয় হয়েছে, সেই দলের নাম এখন আমরা ঘোষণা করছি। তৃতীয় হয়েছে সাফিয়ার তাদের দলের ছেলেরা। সবাই হাততালি দিতে লাগলো। খুশি হলো না তারা, কারণ তারা আশা করেছিল যে প্রথম হবে তারা। এবার মাইকে বলতে লাগলো যে দ্বিতীয় হয়েছে নীলা ও তার বন্ধুরা। এবারও সবাই করতালি দিয়ে শুভেচ্ছা জানাতে লাগলো। এবার সবাই ওদের আগ্রহী রয়েছে যে প্রথম হয়েছে কাদের দল। মাহিম ও তার বন্ধুরা তো অধীর আগ্রহী রয়েছে, কারণ দ্বিতীয় ও তৃতীয় এর নাম ঘোষণা করা হয়ে গেছে। এখন শুধু প্রথম যারা হয়েছে তাদের নাম ঘোষণার পালা বাদ আছে, কিন্তু তাদের নাম এখনো থাকছে না। প্রথম হয়েছে। একটু থামলো। মেয়েটি সবার দিকে তাকিয়ে দেখলো কেমন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। এটা দেখে মেয়েটি মুচকি হাসলো এবং নাম ঘোষণা করলো। প্রথম হয়েছে মাহিম ও তার বন্ধুরা। এটা শুনে তো মাহিম ও তার বন্ধুরা লাফ দিয়ে একে অপরকে জড়িয়ে ধরলো। তারা তো অনেক খুশি হয়ে গেছে। তারা ভাবতে পারছে না যে তারা 4 জন প্রথম হবে। তাদের পাশে যারা দাঁড়িয়ে ছিল তারা মাহিমদের কংগ্রাচুলেশন জানালো। মাহিম ও তার বন্ধুরা স্টেজে আসো পুরস্কার নেওয়ার জন্য। ডাক শুনে তারা 4 জন স্টেজে উঠে আসলো। প্রধান অতিথি তাদের হাতে পুরস্কার তুলে দিল। এক করে দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দিল। এবার বাকি অনুষ্ঠান চলতে লাগলো। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের শেখানোর জন্য অনেক পরিশ্রম করেছেন, আর আপনারই জন্য আমরা প্রথম হয়েছি। আরে মাহিম, আমি জানতাম তোমরা প্রথম হবে, কারণ তোমাদের ভিতর ট্যালেন্ট আছে। আসলে ম্যাম, আজ রাতে আমরা একটা পার্টির আয়োজন করছি। আপনি যদি আসতেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, কোথায় করছো পার্টির আয়োজন? এই তো পাশের একটা রেস্টুরেন্টে করছি। শুধু খাওয়া দাওয়া হবে। আমরা এতটা খারাপ নই যে মদ খাবো। ওকে, সঠিক টাইমে আমাকে পিক আপ করতে চলে এসো আমার বাড়ির সামনে। আচ্ছা। লাবণী ভার্সিটি থেকে বেরিয়ে গেল। মাহিম ও তার বন্ধুরা খুশি মনে সেখান থেকে চলে গেল। মাহিম নীল পাঞ্জাবি পরে চুলগুলো ভালো করে ঠিক করে রুম থেকে বের হলো। তাকে দেখে তো তার বোন অবাক হয়ে গেল এবং নিজের ভাই এত সুন্দর করে যাচ্ছে কই। কিরে ভাইয়া, এখন কোথায় যাচ্ছিস? বন্ধুদের সাথে একটু খাওয়া দাওয়া আছে, তাই বাইরে যাচ্ছি। আমার জন্য বাইরে থেকে ফুচকা নিয়ে আসবে? মনে থাকলে নিয়ে আসবো, এখন সামনে থেকে সর। মায়াকে পাশ কাটিয়ে মাহিম নিজের বাসা থেকে বেরিয়ে গেল। নিজ থেকে নিজের বাইক নিয়ে নিজের বাড়ি থেকে বের হলো। সোজা এসে লাবণীর বাসার সামনে থামলো। ফোন বের করে লাবণীকে কল করলো। কিছু সময় পর লাবণী বাড়ি থেকে বের হলো। তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। নিজের চোখ ফেরাতেই পারছে না মাহিম।
লাবণী এসে মাহিমের চোখের সামনে তুড়ি বাজালো। এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছো? দেরি হয়ে যাচ্ছে না তোমাদের? তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি উঠে বসো। লাবণী মাহিমের পেছনে উঠে বসলো, মাহিমের কাঁধের উপর হাত দিল, বাইক চালাতে বলল। তারা কিছু সময় পরে নিজে ঠিক করার রেস্টুরেন্টে চলে আসলো। আগে থেকে সেখানে মাহিমের বন্ধুরা অপেক্ষা করতেছিল। তারা একসাথে সবাই রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলো। তাদের ঠিক করে স্পেশাল টেবিলে গিয়ে তারা বসলো। আগে থেকে সবকিছু অর্ডার করা ছিল, এই জন্য তারা বসার সাথে সাথে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। সবাই আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া সেরে নিল। তোমরা বসো, আমি বিল মিটিয়ে দিয়ে আসছি। সেটা দরকার হবে না, কারণ আমরা আগে থেকেই সবকিছু ঠিক করে নিয়েছি। এখন আমরা এখান থেকে নদীর পাড়ে যাব, সেখানে একটু সময় কাটিয়ে বাসায় যাব। ঠিক আছে চলো, তোমাদের সাথে আমিও যাব। নাকি যেখানে মদের ব্যবস্থা আছে থাকলে সমস্যা নেই, এইসব অভ্যাস আমার আছে। আরে না না, আমরা তো আগে বললাম যে আমরা এইসব খাই না, শুধু একটু ঠান্ডা পানি খাবো। ওকে চলো। তারা আবার রওনা দিল। লাবণী মাহিমের বাইকের পেছনে বসল। এটা মাহিমের খুব ভালো লাগছে যে লাবণীকে নিজের বাইকের পেছনে নিয়ে বসিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে। কিছু সময় পর তারা নদীর পাড়ে চলে আসলো। আগে থেকেই একটা নৌকা ঠিক করা ছিল। তারা সেই নৌকায় উঠলো এবং মাঝিকে বলিয়ে নদীর মাঝখানে গেল। নৌকার চারিপাশে অন্ধকার। মাহিম, আমরা কোথায় যাচ্ছি? আমি কিন্তু সাঁতার জানি না। কোনো ব্যাপার না, আমরা আছি ম্যাম। তারা কথা বলতে বলতে নদীর মাঝে চলে আসলো। হঠাৎ নৌকায় চারপাশে আলো জ্বলে উঠল। লাবণী খেয়াল করলো মাহিম তার সামনে বসে আছে আর তার হাতে একতোড়া ফুল। আপনাকে যখন প্রথম দেখছি তখনই নিজের অজান্তেই আমার মন আপনাকে দিয়ে দিয়েছি, ভালোবেসে ফেলেছি নিজের থেকেও বেশি। আপনি কি আমাকে আপনার মনে অধিকার দেবেন? বিয়ে করবেন আমাকে? মাহিমের কথা শুনে লাবণী কি বলবে তার মাথায় আসে না। হঠাৎ লাবণী তার হাত থেকে ফুল নিল। মাহিম তো খুশি হয়ে গেল, কিন্তু হঠাৎ তার মনটা ভেঙে গেল, কারণ নদীর মাঝখানে নৌকার উপরে মাহিম, লাবণী আর তার বন্ধুরা। হঠাৎ নৌকায় আলো জ্বলে উঠল। লাবণী নিজের সামনে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ মাহিম তার সামনে হাঁটু গেড়ে বসে আছে ফুল হাতে নিয়ে। লাবণীকে নিজের দিকে তাকাতে দেখে মাহিম নিজের মনের কথা বলে দিল। লাবণী তো তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তাকিয়ে থাকা দেখে মাহিম তাকে বলল। ম্যাম, ফুলটা নিয়ে উত্তরটা দিবেন? মাহিমের কথা শুনে লাবণীর ধ্যান ভাঙল। এবার সে রেগে বলল। মাহিম, আমি তোমার থেকে এটা আশা করি নাই। আমি তো ভাবতাম তুমি আমাকে বন্ধু মনে করে ফাজলামি করো, কিন্তু এখন দেখছি অন্য কিছু। ম্যাম, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে ছাড়া আমার এই জীবন বেঁচে থাকা সম্ভব নয়। এইসব ভালোবাসা আমাকে দেখিও না। তাছাড়া আমার বিয়ে আগামী সপ্তাহে, তাই আমার থেকে দূরে থাকা ভালো। লাবণী ফুল নিল না, বরং নিচে ব্যাগ থেকে একটা বিয়ের কার্ড বের করে ধরল। এই নাও, এটা বিয়ের কার্ড, এখানে সব লেখা আছে। মাহিমের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তার হাত থেকে ফুল পড়ে গেল। মাহিমের বন্ধুরা তাকে ধরল। মাহিম তাদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। লাবণীর একদম কাছে চলে গেল। ম্যাম, আমি সত্যি আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। সেটা আপনি কেন বুঝতে পারছেন না? দেখো, তুমি আমার জুনিয়র, তাই এইসব ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমাদের সাথে আসাই আমার ভুল। এক্ষুনি আমাকে নদীর পাড়ে নিয়ে চলো। তোমাদের সাথে আমি এক মুহূর্ত থাকতে চাচ্ছি না। মাহিম লাবণীর মুখের দিকে কিছু সময় তাকিয়ে রইল, তারপর মারুফকে ইশারা দিল নদীর পাড়ে যাওয়ার জন্য। মাহিমের কথা মতো তারা পাড়ে চলে আসলো। এক এক করে সবাই নৌকা থেকে নামলো। লাবণী যাবার আগে তাদের সবাইকে বলে গেল। তোমাদের সবাইকে আমার বিয়েতে আমন্ত্রণ রইল। আশা করছি সবাই যাবে। আর হ্যাঁ, গিয়ে যেন কোনো সিন ক্রিয়েট না করো। লাবণী চলে গেল। মাহিম তার চলে যাবার দিকে তাকিয়ে রইল। রাজু এসে মাহিমের কাঁধে হাত রাখলো। হয়তো সে তোর কপালে ছিল না, এই জন্য তোর হয়নি সে। রাজুর কথা শুনে মাহিম তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মাহিমের বন্ধুরা তাকে সান্ত্বনা দিতে লাগলো। অনেক রাত হয়েছে, কিন্তু মাহিম বাসায় ফিরেনি। এটা নিয়ে মিলি অনেক চিন্তা করতে লাগলো। এটা দেখে সাগর বলল। এত চিন্তা করো না, দেখো গিয়ে কোনো বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে। আজ তারা জিতে গেছে এই জন্য। কিন্তু তাই বলে ফোন বন্ধ কেন? আগে তো এমন হয়নি। সাগরের কথা শুনে তিনি খুব জলদি করে মারুফের নাম্বারে কল করলো। কিছুক্ষণ বাদে মারুফ ফোন ধরলো।
হ্যালো আন্টি, বলেন। মারুফ, মাহিম আছে তোমার সাথে? জি আন্টি, আজ আমরা 4 বন্ধু একসাথে আছি। মাহিমের কাছে দাও তো। মাহিমের ফোন বন্ধ বলছে কেন? আসলে মাহিমের ফোনে চার্জ শেষ, এই জন্য। তাছাড়া মাহিম ঘুমাচ্ছে, আমি কি ডেকে দিব? না থাক, এখন ঘুমাচ্ছে ঘুমাক, কিন্তু কাল সকালে তাড়াতাড়ি বাসে চলে আসতে বলবে। মারুফের সাথে কথা বলে ফোন কেটে দিল। সাগরকে তিনি বলে দিলেন মাহিম তার বন্ধুদের সাথে আছে। তারা দুজন ঘুমোতে গেল। অন্যদিকে মাহিমের চোখে ঘুম নেই। নির্ঘুম রাত পাড়ি দিতে হচ্ছে তার। ব্যালকনিতে আকাশের দিকে তাকিয়ে আছে, হাতে সিগারেট জল করছে, মাঝে মাঝে সিগারেটে টান দিচ্ছে। এইভাবে সে এক প্যাকেট সিগারেট শেষ করে ফেলছে। রুমের ভেতর থেকে হাবিব ফিরে আসলো। তুই এত সিগারেট খাস না, তুই জীবনও এত খাসনি। আজ আমাকে বাধা দিস না, তোরা গিয়ে ঘুমা, আমাকে ডিস্টার্ব করিস না। এত সিগারেটের গন্ধ কি রুমে থাকা যাচ্ছে? মাহিম তার কথায় পাত্তা দিল না, নিজে গভীর চিন্তায় মগ্ন। লাবণী নাস্তার টেবিলে বসে আছে। রাতে তার ঘুম হয়নি, কারণ মাহিমকে যে সে কষ্ট দিয়ে এসেছে। মাহিম কেমন আছে এটা ভাবতেই তার বুক কেঁপে উঠছে বারবার। কি হলো? তুই কি নিয়ে চিন্তা করছিস? না আব্বু, কিছু না। তোর বিয়ের দাওয়াত সবাইকে দেওয়া হয়ে গেছে, তুই কি আর কাউকে দিবি? না বাবা। তারা কথা বলতে লাগলো। অন্যদিকে সকাল 10টায় মাহিম নিজের ফ্ল্যাটে চলে আসলো। মায়া দরজা খুলে দিলে নিজের ভাইকে দেখে অবাক হয়ে গেল। তাকে একদম বিধ্বস্ত লাগছে। এমন দেখে মায়া তাড়াতাড়ি তার মা বাবাকে ডাকলো। মায়ার ডাক শুনে তারা নিজেদের রুম থেকে বেরিয়ে আসলো। মাহিম, তোর কি হয়েছে বলতো? রাতে কি ঘুমাসনি? তোর চোখ মুখ এমন লাগছে কেন? আমার কিছু হয়নি মা, কাল একটু আড্ডা দিছি জেগে থেকে, তাই আমি এখন গিয়ে ঘুমাবো, কেউ ডিস্টার্ব করবে না। এটা বলে মাহিম যেই নিজের রুমের দিকে পা বাড়াবে, এমন সময় নিজের বাবার ডাক শুনে পা থেমে গেল। মাহিম, আমরা তোমার বিয়ে ঠিক করেছি, আর সামনের শুক্রবার তোমার বিয়ে। নিজের বাবার মুখে এমন কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এইভাবে অবাক হয়ে তাকিয়ে থেকে লাভ নাই। আমার বন্ধুর মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। আমাকে না জানিয়ে তুমি হঠাৎ বিয়ে ঠিক করতে গেলে কেন? আমি এখন এই বিয়ে করতে পারবো না। আমি তোমার মতামত জানতে চাইনি, আমি শুধু তোমাকে জানিয়ে রাখলাম নিজেকে প্রস্তুত রাখার জন্য। আমি এখনো পড়াশোনা শেষ করিনি, তারপর আবার বিয়ে করব, পারবো না আমি। তুই কি কাউকে পছন্দ করিস? মায়ের কথা শুনে মাহিম কোনো এক ভাবনার মাঝে পড়ে গেল। ছেলেকে এভাবে ভাবতে দেখে মিলি ভ্রু কুঁচকে তাকালো, আবার তাকে জিজ্ঞেস করলো। মায়ের কথায় মাহিম ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, আমার কাউকে পছন্দ নেই। তাহলে বিয়ে করতে সমস্যা কি? তাছাড়া আমি সবাইকে জানিয়ে দিয়েছি তোর বিয়ে। এখন যদি রাজি না হস তাহলে আমার মরা মুখ দেখবি। সবকিছু কি শুধু মাহিমের সাথে হওয়া লাগে? নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বিয়েতে সম্মতি দিয়ে জোর পায়ে হেঁটে নিজের রুমে চলে গেল, আর ধপ করে দরজা লাগিয়ে দিল। সবাই কেঁপে উঠল। মা, তুমি খুব জিনিয়াস। কিভাবে ভাইয়াকে বিয়েতে রাজি করিয়ে নিলে? বেশি কথা না বলে তোর ভাইয়ের জন্য খাবার নিয়ে যা। আর সাগর, তুমি ওদিক সব ঠিক আছে নাকি দেখো। আর বাসা সাজানোর জন্য মানুষ আসলো না তো? খুব তাড়াতাড়ি চলে আসবে, তবু আমি ফোন করে দেখছি আর একবার। অন্যদিকে মাহিম নিজের রুমে বসে আছে, একের পর এক সিগারেট খেয়ে চলেছে। হাতে তার নিজের ফোন, আর ফোনে লাবণীর পিক, যেটার দিকে গভীরভাবে তাকিয়ে আছে মাহিম। মুখে তার মলিন হাসি। আর কিছুদিন পর এই মেয়েটা অন্যের ঘরের বউ হবে, ভাবতেই অবাক লাগে। আমার সব আশা শেষ। আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে বাবা মায়ের পছন্দের মেয়েকে কিভাবে বিয়ে করে সুখে থাকবো? পালিয়ে যেতে পারছি না, কারণ মা নিজের মরার দিব্যি দিচ্ছে। মাহিমের ভাবনার মাঝে হারিয়ে গেছে। হঠাৎ ঠোঁটে ছ্যাঁকা লাগতেই উহ বলে ভাবনা থেকে বেরিয়ে আসলো। মাহিম শুধু মার্কেটে গিয়েছিল, তাছাড়া রুম থেকে বের হচ্ছে না। আজ তার গায়ে হলুদ, কিন্তু এদিকে তার কোনো খেয়াল নেই। দরজা বন্ধ করে বসে আছে। এমন সময় তার বন্ধুরা তাকে ডাকতে লাগলো। তাড়াতাড়ি দরজা খোল, গায়ে কি হলুদ দিবি না? মেয়ের মতো ঘরবন্দি হয়ে আছিস কেন? মাহিমকে অনেক ডাকার পরও মাহিম দরজা খুলল না। এমন সময় সেখানে তার মা আসলো।
মাহিম, তুই কি আমার কথা ভুলে গিয়েছিস? নিজের মায়ের কথা শুনে মাহিম দরজা খুলে দিল, গিয়ে আবার বিছানায় বসলো। তার বন্ধুরা রুমে প্রবেশ করলো। মাহিমকে অনেক জোর করে লুঙ্গি পরিয়ে গায়ে হলুদ দিতে লাগলো। আজ মাহিমের বিয়ে, কিন্তু তার মন নিজের বিয়েতে নেই। লাবণী আজ অন্যের ঘরে চলে যাবে, এটা ভাবতেই বুক ফেটে যাচ্ছে। সবাই গাড়িতে করে একটা রিসর্টে চলে আসলো। সবাই বর আসে বলে চিল্লাতে লাগলো। গুরুজনরা এসে মাহিমকে ভেতরে নিয়ে গেল, বরের আসনে তাকে বসিয়ে দিল। কিছু সময় পর কাজী মেয়ের রুম থেকে বেরিয়ে মাহিমের কাছে আসলো। সব কথাবার্তা ঠিক করে মাহিমকে কবুল বলতে বলল। মাহিম সেটা না বলে তার মায়ের মুখের দিকে তাকালো। তার মা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কিরে শালা, মেয়ে মানুষের মতো চুপ করে আছিস কেন? সবাই কি ভাবে বল তো? কাজী যেটা বলছে সেটা বল। রাজুর কথা শুনে মাহিম কবুল বলে দিল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। এরপর মোনাজাত করে সবাই দোয়া করতে লাগলো। বিয়ে পড়ানো শেষ হলে কন্যাকে এনে মাহিমের পাশে বসিয়ে দিল। বউয়ের মাথায় বড় ঘোমটা, তাই কেউ চেহারা দেখতে পারল না। কনের কাজিন এসেই তার মাথার ঘোমটাটা তুলে দিল। মাহিমের বন্ধুরা তাকে দেখে তো অবাক হয়ে গেল, কারণ দোস্ত, তোর কার সাথে বিয়ে হচ্ছে জানিস? কার সাথে আবার? আমার বাবার বন্ধুর মেয়ের সাথে। দোস্ত, ভাবির দিকে তাকা, দেখবি তুই ক্রাশ খেয়ে যাবি। সেটা দরকার হবে না, সবাই খেতে গেছে, তুইও যা। আমরা তো তোর সাথে খেয়েছি, আর খেতে ইচ্ছে করছে না। মাহিম আর কথা বাড়ালো না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। সবাই তাদের ছবি তুলছে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। এবার বউ নিয়ে যাওয়ার পালা। বউ নিজের পরিবারের সবার কাছে গিয়ে কান্না করতে লাগলো। এইসব দেখার ইচ্ছে মাহিমের একদম নেই, তাই সে আগেই গাড়িতে উঠে বসলো। কিছু সময় পর মেয়েটিকে তুলে দেয়া হলো। সে এখনো কান্না করেই যাচ্ছে। মাহিম তার দিকে না তাকিয়ে নিজের রুমাল এগিয়ে দিল চোখ মুছে দেওয়ার জন্য। মাহিমদের বাসার সামনে এসে গাড়ি থামলো। সবাই গাড়ি থেকে নেমে বরের গাড়ির সামনে এসে দাঁড়ালো। মাহিমের মা তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে আসলো। মাহিম কারোর সাথে কোনো কথা না বলে বাড়ির দিকে হাঁটা দিল। সবাই তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মিলি নিজেই বৌমাকে মিষ্টি খাইয়ে বাড়ির ভেতরে নিয়ে গেল। মাহিম ছাদে চলে গেছে সোজা, আর লাবণীকে ড্রয়িং রুমে বসিয়ে রাখা হয়েছে। এমন সময় মাহিমের এক চাচি এসে সবার সামনে বলল, আমার মাহিমের থেকে মেয়ের বয়স তো বেশি মনে হচ্ছে। এ তুমি কি দেখে ছেলের বিয়ে দিলে? দেখো বউ, আমার ছেলের বিয়ে আমি যার সাথে দেই না কেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই জন্য হয়তো মাহিম মেনে নেয়নি, তার আচরণ দেখেই মনে হচ্ছে। এই বিষয়ে একটা কথাও শুনতে চাই না। রাত 12টা বেজে গেছে, কিন্তু মাহিম এখনো রুমে যায়নি। ছাদে দাঁড়িয়ে আছে। তার বন্ধুরা অনেক সময় থেকে বোঝাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। দোস্ত, তুই রুমে যা, গেলেই চমকে যাবি, কি সুন্দর আমাদের ভাবি। তোরা চুপ কর তো। এই মন লাবণীকে দিয়েছি, তাই অন্যজনের কথা ভাবতে চায় না। এমন সময় মা উপরে আসলো। নিজের ছেলেকে খুব রাগ করলো। মাহিম, এখনো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি রুমে যাও। মাহিম মায়ের ঝাড়ি শুনিয়ে দ্রুত নিচে নেমে গেল। নিজের রুমের সামনে এসে অবাক হয়ে গেল, কারণ তার কাজিনরা দাঁড়িয়ে আছে। ভাইয়া, তাড়াতাড়ি আমাদের 10,000 টাকা দাও, না হলে ঢুকতে দিব না। না দিলেই ভালো, আমি তাহলে চলে যাচ্ছি। মাহিম যখন পা বাড়াবে তখন তার বোন দরজা ছেড়ে দিল। ঠিক আছে, তোর টাকা দিতে হবে না, তুই রুমে যা। সবাইকে কিছু বুঝিয়ে মায়া চলে গেল। মাহিম নিজের রুমে প্রবেশ করলো। দরজা লাগিয়ে একটু হেঁটে যেতেই বিছানার ওপর ঘোমটা মাথায় দিয়ে একজন নারীকে বসে থাকতে দেখল, যে কিনা তার বউ, কিন্তু এখন পর্যন্ত তার মুখ দেখেনি। প্রয়োজন মনে করল না। মেয়েটি এসে মাহিমকে সালাম করতে গেল, কিন্তু মাহিম বাধা দিল। দেখুন, আপনি সব সময় আমার থেকে দূরে থাকবেন। আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। বাবা মায়ের জোরাজুরিতে বিয়ে করতে হয়েছে। তাছাড়া আমি একজনকে ভালোবাসি, আর আজীবন তাকেই ভালোবাসবো। আমি কখনো আপনাকে বউয়ের মর্যাদা দিতে পারবো না। মাহিমের এই কথা বলতে দেরি, কিন্তু মেয়েটি ঘুমটা নামিয়ে মাহিমের কলার চেপে ধরল। কিছুদিন আগেই তো আমাকে ভালোবাসি বললি, তাহলে এখন আবার কোন শাকচুন্নিকে মন দিয়েছিস? মাহিম তো অবাক হয়ে গেছে, কারণ তার সামনে বউরূপে আছে লাবণী ম্যাম। আপনি এখানে? তো কাকে আশা করেছিস? আমাকে তো বিয়ে করে আনছিস, একবারের জন্য তো ঘুরে দেখলি না। আর তোর শরীর থেকে সিগারেটের গন্ধ আসছে কেন?
যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় আর অজু করে আস। মাহিম অবাকের ব্রেশ নিয়ে ওয়াশরুমে চলে গেল। অজু করে আসলে লাবণী তার হাত ধরে জায়নামাজে নিয়ে আসলো। তারপর সালাদ আদায় করলো। নামাজ শেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। তারপর লাবণী বিছানায় বসে আছে আর মাহিম তার সামনে বসে আছে। আপনি তো অন্যজনকে বিয়ে করতে চাইছিলেন, তাহলে কিভাবে কি হলো? মাহিমকে এক এক করে সব ঘটনা খুলে বলল। মাহিম তো অবাক হয়ে শুনছে সব। সবাই এত বড় নাটক করলো আর সেটা মাহিম বুঝতেও পারেনি। সব শুনে মাহিম বলল, সবার উপরে রেগে আছি, সব থেকে বেশি আপনার উপর। এই কয়েকদিন কতটা কষ্ট হয়েছে জানেন? আপনি জানবেন কিভাবে? আপনি তো সব জানতেন, মজা মস্তি করে গেছেন হয়তো। আমিও খুব কষ্টে ছিলাম, তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য একটু অভিনয় করছি, দয়া করে আমাকে মাফ করে দাও। কিন্তু মাহিম কোনো উত্তর দিল না। উঠে চলে যেতে লাগলো, কিন্তু লাবণী পেছন থেকে টান মেরে বিছানায় ফেলে দিল এবং মাহিমের উপরে উঠে বসলো। লাবণী মাহিমের মুখের কাছে মুখ এনে বলল, এই কয়দিন তুমি যে কষ্ট পেয়েছো, সে কষ্ট আমিও পেয়েছি। আমিও যে তোমাকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। খুব ভয়ে ছিলাম তুমি যদি নিজের ক্ষতি করে বসো। লাবণী এত কথা বললেও মাহিম নিজে একটা কথাও বলল না। লাবণী আবার বলল, এত অভিমান আমার ওপর, এত রাগ? ভালোবাসা দিয়ে সব রাগ অভিমান ভেঙে দিচ্ছি, দাঁড়াও। এটা বলে মাহিমের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। দেখলো মাহিম কিছু করছে না, তাই লাবণী মাহিমকে ছাড়ল না। মাহিম নিজের কন্ট্রোল হারিয়ে ফেললো, সেও রেসপন্স করতে লাগলো। তারপর চারপাশে আজানের ধ্বনি কানে আসে। ভালোবাসার রাত পার করেছে মাহিম আর লাবণী। দুজনের চোখে ঘুম নেই। মাহিমের বুকের উপর শুয়ে আছে লাবণী। আমার জানটা কি এখনো রেগে আছো? এত সুন্দর রাত উপহার দিলে, তাছাড়া আমি তোমাকে ভালোবাসি, রেগে আর থাকি কিভাবে? ভালোবাসি খুব সিনিয়র বউটারে। আমিও তোমাকে অনেক ভালোবাসি পিচ্ছি জামাইটারে। সারা জীবন আমার পাশে থাকবে তো? হুম। মাহিম শক্ত করে লাবণীকে জড়িয়ে ধরল। নিজের মনে মনে নিজের মা বাবাকে ধন্যবাদ দিল। লাবণীকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলো দুজন। কিছু সময়ের মাঝে পাড়ি জমল ঘুমের দেশে। সবাই দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যেন ভালো হয়। সত্যিকারের ভালোবাসা হলে নিজেদের মাঝে মিল হবেই।